তো যাই হোক, আপনাদের গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তো অ্যাসাইনমেন্ট 1 দেওয়া ছিল, অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করছিলাম। অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আজকে একটু আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 2 টা হচ্ছে ডিপিপির উপর। ডিপিপি যে চ্যাপ্টারটা পড়ছিলাম লাস্ট উইকে সেটার উপর। তো এটা নিয়ে একটু আলোচনা করব। কোশ্চেনের অ্যান্সার গুলো কি কি হবে একটু দেখিয়ে দিব। কথা বুঝতে পারছেন? সো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হাত তুলবেন, আনমিউট করে তারপরে বলবেন। তো যেটা হচ্ছে আমাদের যে প্রথম কোশ্চেনটা সেটা হচ্ছে কি, হুইচ স্টেজ অফ ডিপিপি ইজ মোর ইম্পর্টেন্ট? ডিপিপির কোন স্টেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? জাস্টিফাই ইউর অ্যান্সার। তো যারা পড়ছেন তাদের মনে আছে যে ডিপিপির স্টেজ কয়টা? বলেন তো, ডিপিপির স্টেজ কয়টা? মনে নাই কারো? পড়েনি নেই তাহলে। ডিপিপির স্টেজ হচ্ছে 3টা: ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। প্রথম স্টেজে কি হয়? ডিপিপিটা তৈরি হয়, ঠিক আছে। দ্বিতীয় স্টেজে কি হয়? ওই তৈরি হওয়া যে ডিপিপি সেটা অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ে যায় সাইন হওয়ার জন্য, অ্যাপ্রুভ হওয়ার জন্য। আর 3 নম্বর স্টেজ হচ্ছে ডিপিপিটা অ্যাপ্রুভ হয়ে যায়, মানে হয়ে যাওয়ার পরের বাকি কাজ। তো আসলে এই যে তিনটে স্টেজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? দয়াল প্রথমটা। চন্দ্রমোহন। হ্যাঁ, ঠিক আছে, গুড। প্রথমটা। কেন প্রথমটা? আমি প্রিপেয়ার করতেছি। সো আপনার অ্যান্সার, এই যে কোশ্চেনটা হচ্ছে হুইচ স্টেজ অফ ডিপিপি ইজ মোর ইম্পর্টেন্ট, জাস্টিফাই ইউর অ্যান্সার। আপনার মতের পক্ষে যুক্তি দিবেন। তাহলে আপনি লিখবেন ফার্স্ট স্টেজ অফ ডিপিপি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইন দিস স্টেজ ডিপিপি ইজ বিং প্রিপেয়ার্ড। ঠিক আছে, এটা তৈরি হয়। ইফ দ্য প্রিপারেশন অফ ডিপিপি is correct then the approval time will be shorter. যদি আমার প্রিপারেশনটা সঠিক হয় তাহলে কি হবে? অ্যাপ্রুভাল টাইমটা শর্ট হবে। এখন প্রিপারেশন কারেক্ট বলতে কি বোঝায়? এখানে যেটা বোঝায় যে if the design, modeling and estimation of cost, everything is correct, then the DPP will be approved within a shortest time. মডেল কস্টের এস্টিমেশনটা এগুলো সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেটার ফেরত আসবে না। সেটা কিন্তু মনে করেন সকল শর্ত সাপেক্ষে কি হবে, মানে যদি ঠিক থাকে তাহলে কি হবে, একনেকও তাড়াতাড়ি চলে যেতে পারবে, মন্ত্রণালয়ে তাড়াতাড়ি পাস হয়ে যাবে এবং সেটা কি হবে, পাস হয়ে যেতে পারবে। ঠিক আছে, মন্ত্রণালয়ে পাস হয়ে যাবে, একনেকে গিয়েও সাইন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো প্রথম স্টেজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নিজের ভাষায় লিখবেন। সো আমি যা বলছি এটা এখান থেকে লিখতে পারেন, যদি কিছু অ্যাড করতে চান তাহলে লিখবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে why standard format is maintained to prepare ডিপিপি। ডিপিপি তৈরি করতে কেন স্ট্যান্ডার্ড ফরম্যাটটা মেইনটেইন করা হয়? এটার অ্যান্সার হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট ইজ মেইনটেইন টু প্রিপেয়ার ডিপিপি বিকজ ইট হেল্পস, এই যে লাইন থেকে, ইট হেল্পস টু এক্সামিন অ্যান্ড ইভালুয়েট ডিপিপি ইন স্ট্যান্ডার্ড ওয়ে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখলে কি হয়, আমি দুইটা ডিপিপির মাঝখানে তুলনা করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, একটা লাইনে কিন্তু অ্যান্সার হয়ে যায় যে বিকজ ইট হেল্পস টু এক্সামিন অ্যান্ড ইভালুয়েট ডিপিপি ইন স্ট্যান্ডার্ড ওয়ে। ঠিক আছে, এটা ইভালুয়েট করতে সাহায্য করে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে, তুলনা করতে সুবিধা হয়। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডিপিপি ফর এ গভর্নমেন্ট? গভর্নমেন্টের জন্য ডিপিপি কি কাজে দেয়, গভর্নমেন্টের সুবিধাটা কি? সেটা এই যে নেসেসিটিস অফ ডিপিপির, এই যে নেসেসিটি অফ প্রিপেয়ারিং ডিপিপির 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ফর্ম, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি এটার অ্যান্সার। কোশ্চেনটা আমি আবারও দেখাই যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডিপিপি ফর এ গভর্নমেন্ট? গভর্নমেন্টের জন্য ডিপিপির প্রয়োজনীয়তা কি? 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারটা গভর্নমেন্টের জন্য কি কাজে লাগে দেখেন। যদি ডিপিপি থাকে তাহলে কি সে বুঝতে পারে যে কোন প্রজেক্টে আমি আগে টাকা দিব, কোন প্রজেক্টে আমি পরে টাকা দিব। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি লিখছে যে গভর্নমেন্ট ডিপিপির যদি থাকে তাহলে কোথায় কি উন্নয়নের কাজ চলতেছে। 4 নম্বর পয়েন্টে যেটা লিখছে যে গভর্নমেন্ট খোঁজ খবর নিতে পারে যে এই কাজের কি অবস্থা আছে, এই কাজটা নেই এই পর্যন্ত হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে, আচ্ছা 2020 সাল পর্যন্ত না এই কাজটা শেষ হওয়ার কথা সেটা কি হয়েছে, যে এইসব নিয়ে তারা তদারকি করতে পারে ডিপিপি থাকলে। তো এই 3টা জিনিস এই যেখানে লেখা আছে, আমি বাংলায় বলে দিলাম, ইংলিশে লেখা আছে, এই 3টা লিখলেই হবে। 4 নাম্বার হচ্ছে ডেসক্রাইব ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে 3টা কোশ্চেন করলাম, এই 3টা কোশ্চেনের মধ্যে কারো কোনো ঝামেলা আছে? কারো কোনো ঝামেলা আছে? স্যার বুঝতে পারছি, বুঝতে স্যার পারছি। ফার্স্ট কোশ্চেনের সময় ছিলেন না? জুম ইন করতে পারছিলাম না। আচ্ছা, প্রথম কোশ্চেনের ক্ষেত্রে যেটা বলছে হুইচ স্টেজ অফ ডিপিপি ইজ ইম্পর্টেন্ট, ডিপিপির স্টেজ হচ্ছে 3টা। এই 3টার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় আপনি যুক্তি সহ দেখান। সো এখানে প্রথম স্টেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রথম স্টেজে কি হয়, ডিপিপিটা তৈরি হয়।
ঠিক আছে, তো আপনি লিখবেন ফার্স্ট স্টেজ অফ ডিপিপি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইন দিস টাইম ডিপিপি ইজ বিং প্রিপেয়ার্ড। ইফ দ্য প্রিপারেশন অফ ডিপিপি ইজ কারেক্ট, ঠিক আছে, দেন দ্য অ্যাপ্রুভাল টাইম উইল বি শর্টার। ঠিক আছে, অ্যাপ্রুভাল করতে অনেক কম সময় লাগবে, এটাই লিখবেন। ঠিক আছে, প্রিপারেশন বলতে কি বোঝায়, যে ইফ দ্য ডিজাইন, ইফ দ্য মডেলিং, if the design, if the model and the estimation of cost etc is correct, then DPP will be approved within a shortest possible time. যত সম্ভব কম সময়ের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ 2 নম্বর স্টেজ হচ্ছে অ্যাপ্রুভের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে। এখন যদি আপনার ডিজাইনটা খুব ভালো থাকে তাহলে তো তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দিবে, কোনো ঝামেলা হলো না। আর 3 নম্বর হচ্ছে কি একনেকে সাইন করবে, একনেকে সাইন করার পরের অবস্থা। তো এটা 3 নম্বর স্টেজটা তো নাথিং এলস। তো 2 নম্বর স্টেজটা প্রিপারেশনটা যত ভালো হবে তত স্মুথলি কি হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, এটাই। সো আর কেউ এই 3টা কোশ্চেনের উপর আর কেউ কিছু বলবেন না? 4 নম্বর কোশ্চেন যেটা বলছে ডেসক্রাইব প্রজেক্ট উইথ রিলেভেন্ট ফ্লো ডায়াগ্রাম। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা হচ্ছে ডিপিপির প্রথম স্টেজটা, এই যে, কারণ প্রথম স্টেজের নামটা কি বলে, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা। 2 নম্বর স্টেজের নামটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল। তো এই যে একটা ফ্লো ডায়াগ্রাম আছে না, এখানে কিন্তু কয়েকটা ভাগ আছে। তো আমি ফ্লো ডায়াগ্রামটা আরেকটা জায়গা থেকে দেখাই আপনাদের, একটু এখানে একটু স্পষ্ট লাগতেছে নাকি? হ্যাঁ, ডেভেলপমেন্ট প্রজেক্ট বলছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা প্রথম স্টেজ। তো প্রথম স্টেজ নির্দেশ করতেছে কিন্তু এই যে ইঞ্জিনিয়ার অফিসগুলা, কারণ প্রথম স্টেজে কি হয়, ডিপিপিটা তৈরি হয়, তার মানে এই যে 4টা বক্স আর এই যে 3টা অ্যারো একটু পর্যন্ত আঁকলি কিন্তু সেটা ফ্লো ডায়াগ্রামটা আঁকা শেষ। আমি আবারও বলি, কোশ্চেনটা ছিল কি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মার ফ্লো ডায়াগ্রাম দেখাও। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা বলতে বোঝায় স্টেজ 1, ঠিক আছে, স্টেজ 1 কে বোঝায়। ঠিক আছে, এই যে স্টেজ 1 এর নামটা কি দেখেন, স্টেজ 1 এর নামটা হচ্ছে এই যে স্টেজ 1 এর নাম হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা। তাহলে এটার অ্যানসার হবে কি 4টা বক্স, প্রথম 4টা বক্স, কারণ ইঞ্জিনিয়ার অফিসে আমাদের কি হয়, এই ডিপিপিটা তৈরি হয়। তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার অফিস পর্যন্ত একে দিলেই অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের পরের যে পরের যে কোশ্চেনটা সেটাতে কি লেখা আছে আমরা একটু পড়ে আসি। 5 নাম্বার, ডেসক্রাইব ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল উইথ রিলেভেন্ট ফ্লো ডায়াগ্রাম। এবার ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালটা তুমি বুঝাও। তাহলে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল হচ্ছে আমার কয় নাম্বার স্টেজ, 2 নাম্বার স্টেজ, এই যে স্টেজ নাম্বার 2 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানে কি হয়, এই যে আফটার প্রিপারেশন হোয়েন ইট ইজ প্রসেসড ফর অ্যাপ্রুভাল, এটা কি অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে যায়। তো এটা হচ্ছে কি এই যে চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে শুরু করে একনেক পর্যন্ত, মানে 4 নাম্বার পয়েন্ট থেকে 15 নম্বর পয়েন্ট পর্যন্ত একটু পর্যন্ত রাখতে হবে। কারণ এখানে কি হয়, চিফ ইঞ্জিনিয়ার অফিস কেন রাখলাম আপনি বলতে পারেন, এটা আবার কেন ঢুকাইলেন, কারণ জিনিস হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে যখন মডেলটা মেয়রের কাছে গেল বা মিনিস্ট্রির কাছে গেল, লাইন মিনিস্ট্রির কাছে গেল, মেয়রের যদি কোনো কিছু সমস্যা থাকে, মেয়রের যদি কোনো কিছু পছন্দ না হয়, সেটা আবার ফেরত দিবে, ঠিকঠাক করবে, আবার আসবে, তারপর সেটা বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে, প্ল্যানিং কমিশন হয়ে একনেকে যাবে, একনেকে যদি কোনো কিছু নাকচ থাকে, নাকচ করে, তাহলে সেটা আবার কারেকশনের জন্য আবার চিফ ইঞ্জিনিয়ার কাছে আসবে, তারপর আবার যাবে। ঠিক আছে, এটা আমি আপনাদের ক্লাসে বুঝেছিলাম। তো এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল 2 নাম্বার স্টেজ, এটার ফিগারটা হবে চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে একনেক পর্যন্ত, তার মানে হচ্ছে 4 নাম্বার ধাপ থেকে 15 নাম্বার ধাপ পর্যন্ত। বুঝতে পারছেন? কেউ বুঝেন না এমন কেউ আছে? হ্যালো, বুঝেন না এমন কেউ আছে? স্যার চিফ ইঞ্জিনিয়ার থেকে একনেক পর্যন্ত হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বার, এই যে 3 মনে রাখবেন, 3টা, এই যে 4 নাম্বার থেকে 15 নম্বর পর্যন্ত। কারণ এই যে প্রিপারেশন শেষ, প্রিপারেশনের পরে কোথায় যাবে, মিনিস্ট্রির কাছে যাবে। মিনিস্ট্রির কাছে যদি কোনো কিছু ঝামেলা থাকে তাহলে সে কি করবে, আবার মানে মেয়রের কাছে কোনো ঝামেলা থাকলে সে চিফ ইঞ্জিনিয়ার কাছে পাঠাবে, চিফ ইঞ্জিনিয়ার ঠিক করে 6 নাম্বার দিয়ে আবার মেয়রের কাছে দিবে, মেয়র সেটা কি করবে, প্রথমে স্টেজটা কি স্যার 1 2 3 4 পর্যন্ত? 1 2 3 3 পর্যন্ত 4টা বক্স, 1 2 3 অ্যারো, 3টা অ্যারো প্রথম স্টেজ। বক্স হবে 4টা শুরু, হ্যাঁ, দ্বিতীয় স্টেজ হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে, অ্যারো হচ্ছে 4 থেকে 15। ঠিক আছে, এবার পরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেনে যেটা বলছে যে হাউ এ রিজেক্টেড ডিপিপি ক্যান বি রিসাবমিটেড টু একনেক আফটার কারেকশন অফ মডেলিং। মডেলিং এর সমস্যার কারণে যে ডিপিপিটা বাদ হয়ে গেছে একনেক থেকে, সেটা আপনি আবার কিভাবে রিসাবমিট করবেন। একটা জিনিস দেখেন, আমি আপনাকে দেখাই যে ইঞ্জিনিয়ার অফিস থেকে আস্তে আস্তে কি হলো, ডিপিপিটা তৈরি হলো, তৈরি হয়ে সেটা মেয়রের কাছে গেল, মেয়রে যদি কোনো কিছু কারেকশন করতে বলে সেটা আবার কি পাস দিয়ে চিফ ইঞ্জিনিয়ার কাছে গেল,
চিফ ইঞ্জিনিয়ার ঠিক করে সেটা 6 দিল, মেয়রের কাছে দিল, মেয়র সেটা 7 নাম্বার দিয়ে প্ল্যানিং কমিশন এবং সাথে সাথে বিভিন্ন মিনিস্ট্রিতে দিল। মিনিস্ট্রি বলতে এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয় মনে করেন অনুমোদন দিল, প্লাস অন্যান্য মন্ত্রণালয় আছে, যে পরিবেশ অধিদপ্তর আছে, তারা বলল পরিবেশে কোনো সমস্যা হয় না, অর্থ মন্ত্রণালয় বলল হ্যাঁ টাকা দিতে পারবো, ওকে। এই ডিসিশনটা তারা কাকে জানাবে? প্ল্যানিং কমিশনকে জানাবে। প্ল্যানিং কমিশন কাকে দিবে? একনেককে দিবে। একনেক এই জিনিসটা পার করে তারা দেখলো যে হ্যাঁ ওকে, ওকে থাকলে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি একনেকের মনে হয় যে না এটা ঠিক হয় নাই, আবার কি করবে? সে ফেরত পাঠাবে। কাকে ফেরত পাঠাবে? প্ল্যানিং কমিশনকে। প্ল্যানিং কমিশন আবার কি করবে? সে নিজে কাজ করবে না, সেটা কারেকশনের জন্য কাকে পাঠাবে? মেয়রকে পাঠাবে। মেয়র সেটা ঠিক করার জন্য আবার কাকে পাঠাবে? ইঞ্জিনিয়ারকে পাঠাবে, কারণ সব কাজ ইঞ্জিনিয়ারই করবে। ইঞ্জিনিয়ার করার পরে 13 নাম্বার দিয়ে আবার মেয়রের কাছে আসবে, মেয়র থেকে আবার 14 নাম্বার। তো এই পথের মধ্যে এটাই হচ্ছে দেখতে একবার কি হয়েছে যে 9 নাম্বার দিয়ে যখন একনেকে গেল, সেই প্রজেক্টটা কি হয়েছে? বাতিল হয়ে গেছে না? কই গেছে? প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন থেকে কই গেছে? 11 নাম্বার দিয়ে লাইন মিনিস্ট্রি অফিস। তারপরে 13 নাম্বার থেকে ঠিক হয়ে আবার মেয়রের কাছে বা মিনিস্ট্রির কাছে গেছে। তারপরে কি 14 নাম্বার দিয়ে প্ল্যানিং কমিশন, 15 নাম্বার দিয়ে একনেক। তার মানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমার একনেকে কি হলো? যে বাতিল হলো। বাতিল হওয়াটা কোথেকে শুরু হয়েছে? এই যে 9 নাম্বার থেকে শুরু হয়েছে। তো আপনার এই ফিগারটা আঁকতে হবে 10 নাম্বার থেকে। এই যে একনেক বাতিল হলো, বাতিলের পরে এই 10 নাম্বার থেকে শুরু করে 15 নাম্বার পর্যন্ত, 10 নাম্বার এরো থেকে শুরু করে 15 নাম্বার পর্যন্ত আঁকলে আপনি মনে করেন ওটার উত্তর পেয়ে যাবেন যে একটা বাতিলকৃত ডিপিপি কিভাবে আবার রিসাবমিট করবে। কথা বুঝতে পারছেন? মডেলিং এরর কারণে বাতিলকৃত ডিপিপি কিভাবে আবার একনেকে রিসাবমিট হবে। এই যে একনেক থেকে বাদ হইলো, বাদ হওয়ার পরে কি করবেন? এটাকে দিবেন তখন 1, একনেকের নিচে কি দিবেন? প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের পরে কি দিবেন? লাইন মিনিস্ট্রি, এটা হবে 2। তারপর লাইন মিনিস্ট্রি থেকে কই যাবে? চিফ ইঞ্জিনিয়ার অফিস, এটা হবে 3। চিফ ইঞ্জিনিয়ার থেকে এটা হবে কি? 4। চিফ ইঞ্জিনিয়ার ঠিক করে আবার কি মেয়রের কাছে দিবে। মেয়র থেকে এটা হবে কি? 5। কথা বুঝতে পারছেন? এই যে প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন থেকে এটা কোথায় যাবে? একনেকে যাবে, এটা হচ্ছে 6। 6 পরে কি? এই যে 7 দিয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন নাকি পারেন নাই? বুঝেন নাই? হ্যালো, রেসপন্স করতে হবে তো। হ্যালো, বুঝছি স্যার। বুঝছেন? শিওর? জি স্যার। আচ্ছা, লাস্ট না বুঝলে বলেন, এগুলা কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না স্যার বুঝছি এবং স্যার। এগুলা কিন্তু পরীক্ষায় থাকবে, ঠিক আছে? ডিফারেন্সিয়েট বিটুইন পার্ট এ এন্ড পার্ট বি অর ডিপিপি। ডিপিপি পার্ট এ এবং পার্ট বি এর মধ্যে তুলনা করো। সেটা আমরা একদমই সোজা, এই যে পার্ট এ আর পার্ট বি, এই যে এটার পার্থক্য লিখবেন, একটা দাগ টান দিবেন, দুইটা পার্থক্য। পার্ট এ তে কি করে? কন্টেন্টস দ্য প্রজেক্ট সামারি, আর এখানে হচ্ছে কন্টেন্টস দ্য প্রজেক্ট ডিটেইলস, আর এখানে হচ্ছে ইট কন্টেন্টস প্রজেক্ট টাইটেল, অবজেক্টিভস, টোটাল কস্ট, 2 নম্বর পয়েন্ট। আর একটা 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইট কন্টেন্টস কম্পোনেন্ট অফ প্রজেক্ট ডিটেইল, রিসোর্স শিডিউলিং এটসেট্রা। এগুলা বুঝতে পারছেন? জি তবে এই স্যার। দুইটা দিলেই হবে শুধু? হ্যাঁ, একটু কি দুইটাই তো, আর তো নাই, দুইটাই দিবেন। কম মার্ক। কিছু কিছু কোশ্চেন এখানে 2 মার্কের জন্য আছে, কিছু কিছু কোশ্চেন 3 মার্কের জন্য আছে। যেমন একটু বড় কোশ্চেন কোনটা 3 মার্কের জন্য? মনে করেন যে এই যে গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের কেন দরকার। কথা বুঝতে পারছেন? তারপরে এটা হচ্ছে 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য থাকবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটা মনে করেন 1 মার্কের জন্য, মানে 1 মার্কের জন্য মনে করেন এক কথা উত্তর যদি হয়, এটার সাথে আরেকটা কোশ্চেন যোগ থাকবে। বুঝতে পারছেন কথা? ছোট ছোট কোশ্চেন আছে। আবার এই যে চিত্রগুলোর মধ্যে, চিত্রগুলো এসে বড় 5 নম্বর কোশ্চেনটা দিলে মনে করেন এটার মার্কস থাকবে 4, এরকম 3/4 থাকবে, এটার ক্ষেত্রে 3/4 থাকবে, এরকম আর কি। বুঝতে পারছেন কথা? একটু আকার ছোট আছে, বড় আছে। তো এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, এই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। কারণ সাবমিটের একটা ডেট দেওয়া আছে 25/6/2020। কেন আমি এই ডেটটা দিছি? কারণ এর আগেই আপনার চেষ্টা করবেন যাতে করে সাবমিট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের মিড টার্ম আগ পর্যন্ত নিব, সমস্যা নাই, এটা নিয়ে কোনো ইয়া নেই। কিন্তু আপনি যত তাড়াতাড়ি আগে শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো, কারণ শেষের দিকে অনেক বেশি প্রেশার পড়ে যাবে। একসাথে অনেক কিছু করতে গেলে ওই অঙ্ক সাবজেক্ট গুলোই করবেন, এই সাবজেক্ট করবেন না, কিছু বলা হবে না। তো আগে থেকে যখনই ফ্রি থাকেন এগুলা করতে বেশি সময় লাগবে না। এই যে অ্যান্সার গুলো করলাম, ম্যাক্সিমাম আপনি যদি বসেন আপনি 40 মিনিটও লাগবে না, 40 মিনিটের আগেই শেষ করতে পারবেন। এবং আপনি গ্রুপ স্টাডি করেন, একজন আরেকজনের থেকে নেন, যে তুমি 2টা করো আমি 2টা করি, এরকম করে করেন, ভাগ করেন, যে আমি 2টার অ্যান্সার লিখতেছি, তুমি 2টার অ্যান্সার লেখো। কথা বুঝতে পারছেন? বা তাত্ত্বীয় যেগুলো, এই যে তাত্ত্বীয় যেগুলো, প্রথম কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন, তাত্ত্বীয় যেগুলো, সেগুলো যে আমি তো বলে দিছি, অ্যান্সার গুলো কিন্তু ক্লাসেই বলে দিই, ইংলিশেই বলে দিই, বাংলাতেও বলে দিই। তো আপনারা নিজের ভাষা লেখেন বা আমি যেভাবে বলছি সেভাবে লিখেন, আমি দেখবো যে আপনারা লিখছেন কিনা। কথা বুঝতে পারছেন? স্যার এই এখন assignment- লিখে এগুলাকে কি করবেন? আপনি পিডিএফ বানাবেন। জি বলেন।
শেষ করেন স্যার, তারপর বলছি। আচ্ছা, লিখে আপনি কি করবেন, পিডিএফ বানাবেন। এখন আপনি এটা কিভাবে সাবমিট করবেন লক্ষ্য করেন, দেখাচ্ছি, শিখে নেন। এই হচ্ছে আমার একটা এটা আমার উইন্ডোজ। এই যে আপনাদের এরকম একটা মোবাইলে যখন ইয়ে করবেন তখন এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আপনারা হচ্ছেন বি সেকশন ঢুকে গেলেন, ঠিক আছে, যে আমার সাবজেক্টে। তো ফু দিতেছেন কেন, দেখেন। তারপরে যেটা হবে কি, ক্লাস ওয়ার্কে চলে যাবেন। ক্লাস ওয়ার্কে চলে গেলে দেখবেন এই যে এগুলো সব দেওয়া আছে, ঠিক না? অ্যাসাইনমেন্ট 1 সিলেবাস দিয়ে রাখছিলাম, অ্যাসাইনমেন্ট 2 দেওয়া আছে। তো এখানে ভিউ অ্যাসাইনমেন্টে চলে যাবেন। ভিউ অ্যাসাইনমেন্টে চলে গেলে মোবাইলেও কিন্তু একই জিনিস। আপনি যদি ক্লিক করেন ভিউ অ্যাসাইনমেন্টে, তাহলে এরকম চলে আসবে, দেখবেন যে আপনার মোবাইলের নিচের দিকে চলে আসছে, এই যে এই লেখাগুলো নিচের দিকে চলে আসছে। কম্পিউটারে দেখলে এরকম ডান দিকে চলে আসবে। মানে আসার পরে যে এখানে কমেন্ট লেখছেন, আপনার আইডি লেখার কোনো দরকার নেই। এখানে কি আমি প্রেজেন্ট দিচ্ছি, প্রেজেন্টের কোনো বিষয় নেই। এখানে যদি কোনো ঝামেলা হয়, অ্যাসাইনমেন্টে কোনো কিছু যদি না বুঝেন, তাহলে কমেন্ট করবেন। আদারওয়াইজ কমেন্ট করার কোনো দরকার নেই। যে বুঝতে পারছেন, ওকে স্যার, আই হ্যাভ সেন্ট দ্য অ্যান্সার অফ অ্যাসাইনমেন্ট, এটা বলতে হয় যে আমি স্যার আপনাকে পাঠিয়ে ফেলছি, এটা লিখতে পারেন। এগুলো লিখেন যে আমি আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করছি। এখন দেখেন কিভাবে সাবমিট করব। কি করলাম আমি আবার দেখাই, যে এই যে অ্যাসাইনমেন্ট গুলো, এই যে ক্লাস ওয়ার্কে গেলাম, এই যে এরকম তো প্রথম পেজ, এটা ক্লাস ওয়ার্কে গেলাম, যার পরে এই যে অ্যাসাইনমেন্ট 2 বা এই যে অ্যাসাইনমেন্ট 1, এখন অ্যাসাইনমেন্ট 2 তে ক্লিক করলাম, ভিউ অ্যাসাইনমেন্ট করার পর ডান দিকে দেখেন ইউর ওয়ার্ক অ্যাসাইন্ড। অ্যাসাইন বলতে বোঝাচ্ছে আপনাকে অ্যাসাইন করা হয়েছে, আপনার থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি। এই যে ইউ ওয়ার্কের এখানে অ্যাড অর ক্রিয়েট এটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ফাইলটা আপলোড দিবেন। মোবাইলেও একই জিনিস আসবে। সিলেক্ট ফ্রম ইউর ডিভাইস, আপনি যে ইয়াটা উত্তরটা লিখছেন সেটা পিডিএফ আকারে করবেন। পিডিএফ আকারে কি করবেন, এই যে পিডিএফটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপলোড করবেন। বুঝছেন কি করতেছি? আপনি যে পরীক্ষা যেমন পিডিএফ বানাইছেন না, হ্যাঁ, পিডিএফটা এরকম বানাবেন, বানিয়ে কি করবেন, এখানে আপলোড করবেন। অবশ্যই মনে রাখবেন যে পিডিএফ এর নামটা যেন আপনার আইডি হয়, আপনার আইডিটা যেন থাকে। কথা বুঝতে পারছেন? আপনার আইডিটা যেন থাকে, মাস্ট। আপনার আইডিটা মানে কি শুধু আইডি নেমই থাকবে, আইডি থাকবে? আইডি থাকবে, আইডি থাকবে, আইডি থাকবে। আর যদি ইয়া লিখতে চান তাহলে 7C, মানে আপনার যে সেকশনটা 7V সেটা লিখবেন। কথা বুঝতে পারছেন? আইডি আর 7V এটা লিখতে পারেন। লিখে এখন দেখেন এই যে টার্ন ইন অপশনটা আছে, টার্ন ইন। আমি যদি টার্ন ইন করি তাহলে এটা জমা হয়ে যাবে। এই যে টার্ন ইন করে দিলাম, এটা হচ্ছে সাবমিট হয়ে গেল। এখন এটা আমি দেখতে পাবো। বুঝতে পারছেন কথা? ক্লিয়ার হয়েছে? বা যদি কোনো সময় ভুল হয় যে না অ্যান্সারটা ভুল হয়েছে, এটা ঠিক না, তাহলে এই আনসাবমিট করলে এটা আবার আনসাবমিট হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? এখন দেখেন এই যে আমি স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট, আমি এই যে আমার কোর্স দিয়ে আমি আবার আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে স্টুডেন্ট হয়েছি। এখন আপনাদের বোঝানোর জন্য এখন দেখেন আমার প্রোফাইলটা দেখাই। এই যেটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে, 7V। এই দেখেন আমি ঢুকবো, ঢুকে আমি কি করব দেখেন, এই যে ভিউ অ্যাসাইনমেন্টে চলে যাব। দেখেন আমি সেন্ড করছি না, এই যে আপনার প্রেজেন্ট আছে, এই যে আমি সাবমিট করে দিছি না, এই যে আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখেন 1 হয়ে গেছে। তার মানে একজন কি এটা সাবমিট করে দিছে। এই যে ডকুমেন্ট, আমি এখন ডকুমেন্টে ক্লিক করলেই কিন্তু ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে, আমি দেখতে পারবো। বুঝতে পারছেন কথা? সেইভাবে কিন্তু আমি আপনার মার্কিংটা করে ফেলতে পারবো। দেখবেন এই যে ডকুমেন্ট ওপেন হয়ে গেল, তো আমি এখান থেকে দেখবো, দেখে মার্ক করে ফেলবো। এবং মার্ক তো করবো, ঠিক আছে, তারপর কি হবে, পাশে দিয়ে মার্কসও দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন কথা? তো মার্কসও পেয়ে যাবেন। সেই যে এখানে এই যে আপনারা যদি দেন তাহলে আপনাদের এই যে নামের পাশে এখানেও কিন্তু এই যে এরকম একটা ডকুমেন্ট চলে আসবে, সেইভাবে দিতে হবে। বুঝতে পারছেন কথা? তো যত তাড়াতাড়ি পারেন আপনাদের অ্যাসাইনমেন্ট এভাবে সাবমিট করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের যে পরীক্ষাটা আমি এভাবে নিব, পরীক্ষাটাও আমি কিন্তু এভাবে নিব। তো পরীক্ষাটার ক্ষেত্রে কি হবে, এই যে আমি কিন্তু ক্রিয়েটে গিয়ে যে কুইজ অ্যাসাইনমেন্ট কুইজে দিয়ে দিব। তো এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা যাবেন, কোশ্চেনটা পেয়ে যাবেন ওইখানে। কথা বুঝতে পারছেন? গুগল ক্লাসরুমে এখানে এসে কিন্তু আমি কিন্তু স্ট্রিমে দিব না, আমি কিন্তু এই যে বারবার বলতেছি, আমি কিন্তু স্ট্রিমে দিব না। কোশ্চেনটা থাকবে ক্লাস ওয়ার্কে, ঠিক আছে? এরকম ভাবে যেমন ফোল্ডার আছে এরকম ভাবে থাকবে। আসবেন, এসে কি করবেন, তখন কমেন্টে গিয়ে আপনি কি করবেন, এই যে ভিউ অ্যাসাইনমেন্ট দিলাম, আচ্ছা এটা হচ্ছে না, এই যে এরকম ভাবে যাবে ক্লাসেস, এই যে আপনার উইন্ডোটা এরকম দেখাবে। যাবেন, যাওয়ার পরে ক্লাস ওয়ার্কে যাবেন, তখন দেখবেন এরকম কোশ্চেন চলে আসছে। মনে করেন এই যে কোশ্চেন, এটাতে ভিউ অ্যাসাইনমেন্ট ক্লিক করবেন, কোশ্চেনটা পেয়ে যাবেন, কোশ্চেনটা পড়বেন, অ্যান্সার লিখবেন, কুইজের অ্যান্সারটা লিখে সেটাকে পিডিএফ বানাবেন। পিডিএফ বানিয়ে কি করবেন, তার আগে কি করবেন, আইডিটা প্রেজেন্ট দিয়ে দিবেন, যে আপনি কুইজ দিবেন সেটা একটা প্রেজেন্ট দিয়ে দিবেন এখানে সাথে সাথে, ঠিক আছে? তারপরে কি করবেন, কোশ্চেনটা পড়লেন, অ্যান্সার করলেন, অ্যান্সার করার পরে অ্যাড ইয়েতে গিয়ে ওই যে ফাইলটা আপলোড করবেন। কথা বুঝতে পারছেন? ফাইলটা আপলোড করে দিবেন। ফাইলটাকে কি বলেন, এই ফাইলটাকে আমি কি করলাম, আপলোড করে দিই। এটা আপনার কুইজের, মনে করেন কুইজ,
আপনি লিখবেন কুইজ 1 আইডি, এটা লিখবেন কুইজ 1 আর আইডি লিখবেন, লিখে আপলোড করে দিবেন। এটা কি সামনে কুইজের দিনের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সামনের দিনের কুইজটা নিব না, সেটার জন্য শিখাচ্ছি। একই রকম, মানে অ্যাসাইনমেন্ট যেভাবে জমা দিবেন কুইজটাও কিন্তু সেভাবে জমা দিবেন। আমি কিন্তু ক্লাসের মধ্যে নিয়ে নিব, মানে আপনাদের এই যে এক সপ্তাহ পরে, ঠিক এক সপ্তাহ পরে কুইজটা নিব। আজকে হচ্ছে 13 তারিখ, আগামী 20 তারিখের দিকে ইনশাল্লাহ আপনাদের কুইজটা নিব। এবং 20 তারিখে মনে করেন এই 9টা থেকে 9:30 পর্যন্ত কুইজটা নিব। বুঝতে পারছেন কথা? তো 9টা থেকে 9:30 বলতে বোঝাচ্ছে যে আমি কিন্তু এখানে থাকবো, লাইনে থাকবো। আপনার আমি আবারও দেখাবো, সমস্যা নেই। তো জিনিসটা হচ্ছে কি, এই যে আমি কি করলাম, অ্যাসাইন করলাম, করার পর আমি যদি টার্নিং করে দিই তাহলে এই যে কুইজেরটা সাবমিট হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? এটাই, এভাবে সাবমিট করবেন। কিন্তু আশা করি আপনারা যদি চান তাহলে কেউ এখন করতে পারেন, আপনাদের মোবাইলে যদি আমাকে এখন করতে পারেন, চেক করতে পারেন, ওরা আনসাবমিট করে দেন, সমস্যা নেই। হয়তো আমি আপলোড করলাম কিন্তু টার্ন ইনটা করলাম, তাহলে সমস্যা? আপলোড করার পরে তো টার্ন ইন করতে হবে না, তো আমি দেখতে পারবো না। টার্ন ইন মানে হচ্ছে যে আপনি আমাকে দেখার সুযোগ দিলেন। টার্ন ইন মানে আপনার কাছে সেন্ড হবে স্যার? হ্যাঁ, সেন্ড হবে। ইয়েস ইয়েস, দ্যাটস রাইট। আপলোড মানে হচ্ছে এটা আপলোড হইলো আর কি। বলেন, তারপরে কেউ কিছু বলবেন? স্যার আমার ফোনে তো সব পিডিএফ হয় না। পিডিএফ হয় না? কেন হয় না স্যার? না স্যার, কেমিস্ট আমি কেন যে নাই? ফাইনাল পরীক্ষা দিচ্ছি, আমার ফ্রেন্ডকে আমার আইডি দিয়ে তারপর দেওয়ার কাছে এই ছবি তুলে কেমিস্ট কেন নাই? পাঠায় ও। আপনার কেমিস্ট কেন জি নাই? স্যার। কেমিস্ট কেন নাই ফোনে? না স্যার। আপনার কি ডিজিটাল ফোন না না? স্যার। তাহলে না আপনি স্যার, ছবি তুলতে নোকিয়া পারবেন না? ফোন অনেক আগে গেল। ছবি তুলে দিতে পারবেন না? ছবি তুলে দিতে পারবেন না? হ্যালো? জি স্যার, ছবি তুলে দিতে পারবো। হ্যাঁ, ছবি তুলে দিবেন। তাহলে এই যে এখানে যাবেন, অ্যাডে গিয়ে তখন আপনি ফাইলে গিয়ে আপনি ওই যে ছবিগুলো বের করেন, ছবিগুলো দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি এটা যেন স্যার, মনে থাকে। থ্যাংক ইউ। তো আমি আপনাদের প্র্যাকটিসের জন্য কিছু উইন্ডো ওপেন করে দিব, আপনারা এখানে প্র্যাকটিস করে টার্ন ইন করে করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, যেমন আমি একটা উইন্ডো এখনই ওপেন করে দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করেন, যেহেতু এটা নতুন আপনাদের কাছে। এই যে কুইজ অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিস প্র্যাকটিস করেন। ঠিক আছে, আপনারা এখন যদি চান তাহলে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আপনারা এখানে ঢুকে করেন। যে আপনারা এখন যদি টার্ন ইন করেন তাহলে আমি দেখতে পারবো। ঠিক আছে, আপনারা এখানে প্র্যাকটিস করেন, এখানে কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকবে আর কি করে। কেউ করতেছেন নাকি পরে করবেন? স্যার দেখতেছি স্যার। তাড়াতাড়ি করেন, আমাদের সময় কিন্তু খুবই কম। আর কেউ যদি কোনো কোশ্চেন করতে চান ক্লাস রিলেটেড তাহলে বলেন। হ্যাঁ, একজন একটা আসছে না, কবিরুল ইসলাম, ঠিক না? কবিরুল ইসলাম সাহেব একটা আসছে যে টার্ন ইন করছেন। এখন আপনি যদি ওই যে আনসাবমিট করে দেন তাহলে এটা আবার চলে যাবে। বুঝতে পারছেন কথা? এটাই আর কি। এই যে করতে পারছেন, আপনারা পড়েন, প্র্যাকটিস করেন, সমস্যা নেই। দেখেন আনসাবমিট করে দিয়েন, ঠিক আছে। আবার অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 তে যে প্র্যাকটিস করেন না, অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 তে প্র্যাকটিস করলে স্যার আনসাবমিট করে একটা দিন। দিছি, দেখেন তো স্যার গেছে কিনা। আপনার নাম কি? আজাদুল ইসলাম। আজিজুল ইসলাম। যে আনসাবমিট করে দিয়েছেন আগের জন্য। ইনস্ট্রাকশন
কোথায় পাঠাইছেন আপনি? অ্যাসাইনমেন্ট 1 এ নাকি 2 তে নাকি 2 প্র্যাকটিস? তে অ্যাসাইনমেন্ট 2 স্যার। 2 তে না, আচ্ছা ঠিক আছে 2 তে দেখি। হ্যাঁ চলে আসছে আপনারটা, এই যে আজিজুল ইসলাম নয়ন, এই যে জি স্যার। চলে আসছে। এখন আপনি এটাকে আনসাবমিট করে দেন, তাহলে এটা চলে যাবে। কথা বুঝতে পারছেন? এটাই আর কি, জি স্যার, করে দিচ্ছি। নাথিং এলস, এরকম আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো যত তাড়াতাড়ি পারেন করে দিবেন। আর হচ্ছে যে আমি কিন্তু এগুলো সব দেখবো, এগুলোর মধ্যে একটা ভালো একটা মার্কস আছে, এটা আপনারা নিজেরাও জানেন। তো এটা যেন দেখি। আর যেটা হচ্ছে কুইজের জন্য প্রিপারেশন নেন, ম্যাথটার উপর কুইজ হবে ইনশাল্লাহ। স্যার তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট যদি কি কোনো কিছু, অফসেটে করা লাগবে? আরে না বাবা, এত লিখবেন এটাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন, ওইটা যেন সংরক্ষণে থাকে, খাতাটা যেন আপনার সংরক্ষণ, পরীক্ষার সময় আপনার হেল্প করবে অনেক, বুঝছেন? সাব- খাতা সাদা পেজে যেন হয়, আবার লাল নীল হলুদ পেজে যেন না হয়, দেখতে অসুবিধা হয় আমার। তো আর কেউ কিছু বলবেন? না তো আমরা মিটিংটা আজকে এখানেই শেষ করবো আর কি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলে দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকলে আবার পরের সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম।